হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা জিন পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা দিয়েছেন, রাইট, যেটা আমাদের সিডিপি এর ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাশন করব, রাইট। দেখো কি বলছে। বলছে জিন পিয়াজে, ইংলিশে বলে জিন আর বাংলায় বলে জাঁ পিয়াজে। দেখো, এর মতে শিশুর বুদ্ধিভিত্তিক বা জ্ঞানীয় বিকাশ ধাপে ধাপে ঘটে এবং শিশু নিজে পরিবেশের সঙ্গে, হ্যাঁ, মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে। মানেটা কি? তো উনি কি বললেন? বুদ্ধিভিত্তিক বা জ্ঞানীয় বিকাশ ধাপে ধাপে ঘটে মানে একটা বাচ্চা যে জন্মেছে, সে তো কিছু মায়ের পেট থেকে শিখে আসেনি, রাইট। অবশ্যই তার কাছে জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স, তার মা বাবার থেকে যেটা সে পেয়েছে সেটা তো অবশ্যই আছে, কিন্তু সেটাকে যে আনলক করবে, রাইট, সেটার যে পোটেনশিয়ালগুলো বেরিয়ে আসবে, সেটা তো অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের মাধ্যমে বেরিয়ে আসবে, তাই না? তো এই বুদ্ধির বিকাশটা কখন ঘটবে? যখন সেই বাচ্চাটা বা সেই শিশুটা পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে। মানে কি মিথস্ক্রিয়া? মানে হচ্ছে যে সে যখন লাইট তার চোখের ওপর পড়ছে, কিভাবে সে চোখটা বন্ধ করছে, খুলছে, সে কোনো একটা গরম জিনিসে হাত দিল, সে চট করে হাতটা সরিয়ে নিল, ঠিক আছে। তারপরে সে কিভাবে কথা বলতে শিখছে, সে প্রথমে মাতৃভাষা শিখছে, এটা বাবা, ওটা দাদা, এইভাবে বলতে শিখছে, তাই না? সে যখন ইন্টারাকশন করছে তার আশেপাশের পরিবেশের সাথে, তখন কি হচ্ছে, তার এই যে বুদ্ধি বা জ্ঞানের যে বিকাশটা হচ্ছে, বা সে যে জেনেটিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পেয়েছে তার বাবা মার কাছ থেকে, সেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, বা তার জ্ঞানের বুদ্ধিটা আস্তে আস্তে হচ্ছে। এটুকু বোঝা গেছে? আচ্ছা, আমরা একদম তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্ট দেখবো, ভিডিওটা একটু লম্বা হতে পারে, ঠিক আছে? দেখো কি বলছে, দেখুন নেক্সট মূল বিষয়বস্তু। বলছে জ্ঞানীয় বিকাশ ধাপে ধাপে বাড়ে। অবশ্যই একটা মানুষ কোনো মতেই সব কিছু একবার শিখে নিতে পারে না। প্রথমে সে হাঁটার জন্য প্রথমে তাকে দাঁড়াতে হবে, দাঁড়ানোর জন্য তাকে আগে ভালো করে বসতে হবে, তাই না? তাকে হামাগুড়ি দিয়ে চলতে হবে, তারপরে সে বুঝতে পারবে কি যে চলার আসল মজাটা কি। তারপরে সে যখন আস্তে আস্তে হাঁটতে মানে শুরু করবে, তখন সে 50 বার পড়বে, তারপরে সে হাঁটতে শিখবে, তাই না? রাইট। আমরা সাইকেল চালাতে ঠিক একই রকম ভাবে শিখি। যাই হোক, তারপরে কি বলছে, শিশু নিজের অভিজ্ঞতার মাধ্যমে শেখে। শুধু একটা শিশু নয়, প্রত্যেকটা ব্যক্তি, যেমন ধরুন আমি একটা বাচ্চাকে, যেমন ধরুন সে ক্লাস ফাইভের বা সিক্সের একটা বাচ্চাকে আমি যতই বলি না কেন যে তুমি যখন সাইকেল চালাবে সামনের দিকে তাকাবে, প্যাডেলের দিকে তাকাবে না, তুমি বা আপনি তাকে যতই বুঝিয়ে দিন না কেন, সে 50 বার হলেও 50 বারের মধ্যে অ্যাটলিস্ট 45 বার সে প্যাডেলের দিকে তাকাবেই। সেটা আপনিও করেছেন, সেটা আমিও করেছি, রাইট। এটা হচ্ছে এটা হচ্ছে কি যে মানুষ যতই বলে দিক না কেন, সে একটা মানুষ বা একটা বাচ্চা যখন নিজে না ঠেকে যে এটা গরম নিচে সেখানে হাত দিতে হবে না, ততক্ষণ সে বোঝে না, রাইট। তারপরে কি বলছে, শিশুর চিন্তা ভাবনা বয়সের সঙ্গে পরিবর্তন হয়, ডেফিনেটলি। আমি যদি নিজের কথা বলি, বা আমি যদি আপনার কথা বলি, যিনি এখন দেখছেন, আপনি 5 বছর বয়সে যেটা ভাবতেন, আপনি কিন্তু সেটা 15 বছর বয়সে বা 20 বছর বয়সে সেটা ভাবেন না, রাইট। যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরুন যে ছেলেদের ক্ষেত্রে, আমি এখানে জেন্ডার বায়াসনেস আনছি না, বাট আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। যেমন ধরুন ছেলেদের ক্ষেত্রে কি হতো, প্রত্যেকের একটা ওই রিমোট কন্ট্রোল গাড়ি কেনার, হ্যাঁ, বা ওই ছোট ছোট যে ট্রাক খেলনাগুলো হতো সেগুলো নেওয়ার ভীষণ একটা, মানে কি বলবো, ভীষণ আগ্রহ থাকতো আর কি, ছোটবেলাতে আর কি। কিন্তু তখন টাকা পয়সা হাতে থাকতো না, তাই আমরা কিনতে পারতাম না, রাইট। যেমন মেয়েদের ক্ষেত্রে কি, ওই যে ছোট ছোট পুতুলগুলো হয় তা সেটা নেওয়ার তাদের ভীষণ আগ্রহ থাকতো ছোটবেলাতে, রাইট, বারবি ডলগুলো। বাট আমরা যখন 25 বছর 30 বছরের হয়ে, যখন আমাদের পকেটে টাকাটা থাকছে, কিন্তু তারপরেও আমরা সেগুলো জিনিস সাধারণভাবে কিনতে যাই না, যাই কি, যায় না। তো সেটাই হচ্ছে যে শিশুর চিন্তা ভাবনা বয়সের সঙ্গে পরিবর্তন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে স্কিমা। বলছে শিশুর জ্ঞান ও অভিজ্ঞতার মানসিক কাঠামো, শিশুর জ্ঞান ও অভিজ্ঞতার মানসিক কাঠামো। এই যে সে বাচ্চাটা যেমন প্রথমে বাড়িতে ছিল, তারপরে সে বাইরে এসছে, স্কুলে এসেছে হয়তো, এবার সে সেখানে এসে বিভিন্ন জিনিস দেখছে, বিভিন্ন অভিজ্ঞতা করছে, এর ফলে কি হচ্ছে, তার ব্রেনের মধ্যে একটা মানসিক কাঠামো তৈরি হচ্ছে, না আমাদের বাড়ির বাইরে যে পরিবেশটা সেটা এরকম ভাবে চলে। এটা কিন্তু আরো এক্সপ্লেন করবো আমি। কি বলছে দেখুন, বলছি স্কিমা জিনিসটাকে একটু এক্সপ্লেন করি। স্কিমা হলো শিশুর মনে তৈরি হওয়া কোনো বিশেষ সম্পর্কে জ্ঞান, ধারণা বা মানসিক মানসিক কাঠামো বা পরিকাঠামো। যেমন ধরুন যে
একটা বাচ্চাকে আমি একটা সরকারি স্কুলে নিয়ে গেলাম, রাইট? এবার সে সেখানে দেখছে কি যে নর্মাল একটা ব্ল্যাকবোর্ড আছে, রাইট? এখানে সামনের দিকটায় কিছু বেঞ্চ রাখা আছে, কিছু হাই বেঞ্চ আছে, কিছু লো বেঞ্চ আছে। রংগুলো হয়তো সম্পূর্ণ ঠিকঠাক করা নেই, কোথাও হয়তো রং চটকে গেছে। আশেপাশে হয়তো কিছু কিছু ছবি দেওয়া আছে, অ আ ক খ লেখা আছে, এবিসিডি লেখা আছে, পঞ্চেন্দ্রিয়ের ছবি দেওয়া আছে। তারপরে গাছের খাবার তৈরির একটা ছবি আঁকা আছে, এরকম টাইপের, তাই না? এবং আমি যদি সেখানে একটা প্রাইভেট স্কুলের স্টুডেন্টকে বা একটা বাচ্চাকে, শিশুকে যদি আমি দেখি, তার কিন্তু সেই স্কুল সম্পর্কে ধারণাটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। সে কি হবে, কি ভাববে সে? স্কুল মানে কি একটা ঝাঁ চকচকে একটা রুম থাকবে, টাইলস বসানো, চারিদিকে ভীষণ সুন্দর রং করা, তাই না? একটা হোয়াইট বোর্ড থাকবে বা একটা প্রজেক্টর থাকবে, এক একটা বেঞ্চে বা এক একটা টেবিলে দুজন করে স্টুডেন্ট বসবে, এরকম টাইপের, তাই না? যেরকম আমরা স্পেশালি ডোরেমনের যেরকম স্কুল দেখেছি আর কি, তাই না? আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি আর কি। তো এই হচ্ছে বিভিন্ন স্টুডেন্টের বা বিভিন্ন মানুষের এই যে বিভিন্ন বিষয়ের প্রতি তারা যেভাবে জিনিসটাকে নেয় আর কি, গ্রহণ করে বা এক্সপিরিয়েন্স করে, সেটা কি হয়, তার ব্রেনে একটা পরিকাঠামো তৈরি করছে, রাইট? সেটাকেই বলছি আমরা স্কিমা, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলছে দেখুন। বলছে শিশুর নিজের অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন স্কিমা তৈরি হয়। ওই যে বললাম একটাই কথা, কি যে একটা বাচ্চা যে গভর্নমেন্টে যাচ্ছে আর একজন প্রাইভেটে যাচ্ছে, দুজনের ক্ষেত্রে কি হবে, সে দুজনেই হয়তো একই জিনিস করছে, হয়তো এবিসিডি দুজনেই করছে, বাট কি হচ্ছে, দুজনের ক্ষেত্রে যে স্কুল যেভাবে সে ইমাজিন করবে, রাইট, সেই জিনিসটা পুরোপুরি আলাদা হবে, তাই না? তারপরে বলছে উদাহরণ এখানে একটা দিয়েছে, বলছে একটি শিশু, হ্যাঁ, জানি কুকুরের 4টি পা, ল্যাজ আছে এবং ঘেউ ঘেউ করে, ঠিক আছে? এটি তার কুকুর সম্পর্কে স্কিমা। হ্যাঁ, এবার যদি একটা উদাহরণ এখানে খুব সুন্দর দেওয়া রয়েছে, যেমন ধরুন এই যে স্কিমা জিনিসটা কি, যেমন একটা তাকে আমি প্রাণী দেখালাম, কুকুর, একটা ল্যাজ আছে মাখানো, দুটো কান আছে, হ্যাঁ, মুখটা এরকম লম্বা, দাঁত আছে চোখা, হ্যাঁ, 4টা পা আছে, ব্যাস, এটা যে সে দেখলো, এটাই হচ্ছে তার কুকুর সম্পর্কে স্কিমা। এরপরে আমরা দেখবো অ্যাসিমিলেশন। কি বলছে দেখুন, বলছে নতুন অভিজ্ঞতাকে পুরনো স্কিমায়ের সঙ্গে যুক্ত করা, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেন করবো। কি বলছি দেখুন, নতুন কোনো অভিজ্ঞতাকে শিশু আগের স্কিমার সঙ্গে মিলিয়ে নেওয়াকে অ্যাসিমিলেশন বলে। অর্থাৎ নতুন তথ্যকে পুরনো ধারণার কাঠামোর মধ্যে বসিয়ে নেওয়া। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে দেখুন, বলছে শিশু প্রথমবার একটি ছোট কুকুর দেখে এবং সেটিকে কুকুর বলে চেনে, কারণ তার আগের কুকুরের স্কিমার, হ্যাঁ, এর সঙ্গে এটি মিলে যায়। যেমন আমি উদাহরণ দিয়ে একটা বলি আর কি। যেমন ধরুন একটা বাচ্চাকে আমি বাড়িতে একটা ছবি দেখালাম, যে বাচ্চা তুমি দেখো এখানে একটা বইতে একটা কুকুরের ছবি দেওয়া আছে, কি আছে, যে দুটো কান আছে, 4টে পা আছে, এরকম দাঁত আছে, ঘেউ ঘেউ করে, ল্যাজটা হচ্ছে বাঁকানো, ঠিক আছে? এবার আমি যখন তাকে নিয়ে গেলাম বাইরে, তখন সে দেখতে পেলো কি যে এরকম 4 পায়ের একটা জন্তু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে, তাই তো? তারপরে সেই জিনিসটাকে, তার যে স্কিমা তার ব্রেনের মধ্যে অলরেডি তৈরি হয়েছিল, কি যে 4টে পা থাকবে, এরকম ঘেউ ঘেউ করে, ঠিক আছে? সেটাকে সে তার যে প্রি যে প্রিকনসিভ যে নলেজটা ছিল সেটার সাথে সে এটাকে ভিজুয়ালাইজ করতে পারলো বা মেলাতে পারলো। এটাই হচ্ছে কি স্কিমার সাথে যেটা যখন প্র্যাকটিক্যালি মেলাতে পারছে, সেটা হয়ে যাচ্ছে কি অ্যাসিমিলেশন। আই থিঙ্ক বোঝা গেছে। বোঝা গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারছি, না বুঝতে পারলেও জানাবেন যে আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নেক্সট দেখবো আমরা এবার দেখবো আমরা অ্যাকোমোডেশন। কি বলছে, নতুন অভিজ্ঞতার কারণে পুরোনো স্কিমাতে পরিবর্তন করা, ঠিক আছে? তো কি বলছে অ্যাকোমোডেশনে, অভিযোজন বা পরিবর্তন। কি বলছে, নতুন অভিজ্ঞতার যখন পুরনো স্কিমার সঙ্গে মেলে না, তখন শিশুকে নিজের পুরনো ধারণা পরিবর্তন বা নতুন স্কিমা তৈরি করতে হয়। এটাই হচ্ছে অ্যাকোমোডেশন। উদাহরণ যেমন দেখি, শিশু প্রথমে মনে করলো সব 4 পাওয়ালা প্রাণী হচ্ছে কুকুর, পরে গরু দেখে বুঝলো এটি কুকুর নয়, তখন সে কুকুর ও গরুর মধ্যে আলাদা ধারণা তৈরি করলো। আমি যদি উদাহরণ দিই, যেমন দেখুন, যে আপাত দৃষ্টিতে দেখতে গেলে গ্রোথ আর ডেভেলপমেন্ট, আমি যেহেতু একটা ভবিষ্যতের একজন কি বল ফিউচার টিচারকে যেহেতু পড়াচ্ছি, ওই জন্য একটু অ্যাডভান্স লেভেলের একটু এক্সাম্পলটা ব্যবহার করছি আর কি। যেমন ধরুন যে গ্রোথ আর ডেভেলপমেন্ট যেটা বলছিলাম, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে জিনিসটা কিন্তু অনেকটা একই রকম, কিন্তু তার মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, তাই না? ঠিক সেরকম ভাবে যখন একটা বাচ্চা প্রথমে কুকুর দেখলো, তারপরে কি দেখলো, 4 পাওয়ালা দেখতে পেলো, গরু দেখতে পেলো, তখন সে কি বুঝলো, কি যে এই যে কুকুর আমি দেখেছিলাম সেটা তো সাইজে ছোট, এটা এই এত বড় 4 পাওয়ালা, এটা কি এলো, তাহলে কি
তার মাইন্ডে যে অলরেডি একটা ইনফরমেশন ছিল ফিডের, যেটা স্কিমা তৈরি হয়েছিল, সেখানে সে কি পরিবর্তন করলো? সে পরিবর্তন করলো কি যে না, সব চার পা ওয়ালা প্রাণী কুকুর হয় না, কি হতে পারে, গরু হতে পারে, বেড়াল হতে পারে, তাই না, এরকম ভাবে। আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এবার হচ্ছে অ্যাডাপ্টেশন। বলছে অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশনের মাধ্যমে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। কি বলছি দেখুন, নতুন পরিবেশ ও অভিজ্ঞতার সঙ্গে মানিয়ে নেওয়ার সামগ্রিক প্রক্রিয়াকে অ্যাডাপ্টেশন বলে। ঠিক আছে, অ্যাডাপ্টেশন মূলত অ্যাসিমিলেশন প্লাস অ্যাকোমোডেশনের মাধ্যমে ঘটে। অর্থাৎ শিশু পুরনো জ্ঞান ব্যবহার করে এবং প্রয়োজনে নতুন জ্ঞান তৈরি বা পুরনো জ্ঞান পরিবর্তন করে পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। যেমন সিম্পল ভাবে যদি বলতে হয়, অ্যাডাপ্টেশন বা অভিযোজন মানে কি? অভিযোজন বলতে আমরা কি বুঝি? যে আমরা যখন একটা নতুন পরিবেশে গেলাম, সেখানে গিয়ে আমরা নিজেকে পরিবেশ অনুযায়ী নিজেকে পরিবর্তন করে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছি না, রাইট? এটা তো আচ্ছা, তো তখন কি হচ্ছে বাচ্চা দেখুন, বাচ্চা যখন একটা অ্যাডাপ্টেশন করছে মানে কি, যখন কুকুর সে দেখিয়ে এসেছে, একটা সে জন্তু দেখতে পেলো, সেটা হচ্ছে গরু, সে জানতে পারলো। ঠিক আছে, স্কিমা ছিল, অ্যাসিমিলেশন হলো, অ্যাকোমোডেশন হলো। আরো কি দেখলো সে? বিড়াল দেখলো, তারপরে সে জেব্রা দেখলো। ঠিক আছে, সে হয়তো জুতে গিয়ে হয়তো বাঘ দেখতে পেলো, সিংহ দেখতে পেলো, রাইট? তো সে এই যে অ্যাডাপ্টেশনটা যে করলো তার ব্রেনের মধ্যে, এই যে চারটা পা অনেক প্রাণীর আছে, সেটা বাঘ হতে পারে, সেটা বেড়াল হতে পারে, কুকুর হতে পারে, গরু হতে পারে, তাই তো? আজ আমি বুঝতে পেরেছেন, এই যে সে নতুন একটা ইনফরমেশন তৈরি করলো, ফিট করলো তার ব্রেনের মধ্যে, এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন, যে পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, সেটা সে বুঝতে পারলো, রাইট? এটাই হচ্ছে অভিযোজন। এবার আমরা দেখব, বলছি কি, ইকুইলিব্রিয়াম, সরি, হ্যাঁ, ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন পুরনো ও নতুন জ্ঞানের মধ্যে, হ্যাঁ, ভারসাম্য তৈরি করা। ঠিক আছে, ইকুইলিব্রেশন বা ইকুইলিব্রিয়াম একই, মানে বাংলা অর্থটা একই, সাম্যাবস্থা। কি বলছে, শিশুর পুরনো জ্ঞান ও নতুন জ্ঞানের অভিজ্ঞতার মধ্যে ভারসাম্য স্থাপন ইকুইলিব্রেশন বলে। ঠিক আছে, নতুন অভিজ্ঞতা পুরনো অভিজ্ঞতার ধারণার সঙ্গে না মিললে, হ্যাঁ, শিশুর মধ্যে কগনিটিভ কনফ্লিক্ট তৈরি হয়। ঠিক আছে, অ্যাসিমিলেশন বা অ্যাকোমোডেশনের মাধ্যমে সেই দ্বন্দ্ব দূর করে শিশু আবার একটা সাম্যাবস্থায় পৌঁছে। ওই যে বললাম একটা উদাহরণ, যে সব চার পা প্রাণী কুকুর হয় না, তাই না? এই যে সে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পেলো, এই যে সে জানতো, আগে তার ব্রেনের মধ্যে একটা স্কিমা তৈরি হয়েছিল যে চার পায়ে যুক্ত প্রাণী হচ্ছে কুকুর। তো কিন্তু সে কি করলো, সে আগে যা জানতো, সে যেটা দেখলো, সেটার মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি করতে পারলো, যে না, সেটা যে সে ক্লিয়ার করতে পারলো যে না, এটা হচ্ছে কুকুর, এটা হচ্ছে বেড়াল, এটা হচ্ছে বাঘ, রাইট? এইটাই হচ্ছে ইকুইলিব্রেশন বা সাম্যাবস্থা। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আর টেকনিক্যাল কথা যদি বলতে হয়, এই যে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনটা হচ্ছে, এই দুটোর মাধ্যমে যে একটা বাচ্চা যে একটা কনফিউশনের মধ্যে আসতে পারছে, যে না, আমি এই জিনিসটা বুঝতে পারলাম, এটা হচ্ছে কুকুর, এটা হচ্ছে বেড়াল, আমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি। তো আমাকে জিজ্ঞাসা করে, যদি আমাকে দেখি জিজ্ঞাসা করে এটা কি, আমি এটা এটা যে বাঘ, একটা আমি সেটা বলতে পারছি, রাইট? এটাই হচ্ছে সাম্যাবস্থায় আসা। বোঝা গেছে? এবার হচ্ছে শিশু অ্যাক্টিভ লার্নার, অর্থাৎ শেখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে। এবার দেখুন, আমি একটা শিশুকে একেবারে টপ একটা স্কুলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু শিশুটার শেখার প্রতি কোনো আগ্রহই নেই। সেই টিচারটা যে সামনে থাকবে, তাকে কি, সে বাচ্চাটাকে কি সেই টিচারটা কিছু 1%ও শেখাতে পারবে? পারবে না, তাই না? এটাই হচ্ছে শিশু অ্যাক্টিভ লার্নার হিসেবে কোনো একটা জিনিস শেখে। বোঝা গেল? তারপরে কি বলছে, পেঁয়াজে জ্ঞানীয় বিকাশের 4টি পর্যায়ে ভাগ করেছেন। ঠিক আছে, 4টে স্টেজ আছে, সেই 4টে স্টেজ নিয়ে আমরা অবশ্যই এক্ষুনি ডিসকাশন করবো। কি বলছে দেখুন, 4টে স্টেজ আমরা দেখব। 1 নম্বর হচ্ছে সেন্সরি মোটর। সেন্সরি মোটর হচ্ছে বয়স কত? 0 থেকে 2, মানে জন্মানোর পর থেকে 2 বছর অবধি সেন্সরি মোটর। ঠিক আছে, তারপরে কি হচ্ছে প্রি অপারেশনাল, 2 থেকে 7 বছর। তারপরে কি কংক্রিট অপারেশনাল, 7 থেকে 11। হ্যাঁ, আর একটা কি ফর্মাল অপারেশনাল, সেটা হচ্ছে কি 11 বছরের ঊর্ধ্বে। বোঝা গেল? এবার আমরা কি করবো, এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে জানবো। এবার আমরা দেখছি এখানে, পেঁয়াজের শিশু কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানীয় বিকাশের 4টি পর্যায়ের ভাগ যে করেছেন, সেটা আমরা একটা একটা করে জানবো। তো প্রথমে আসছে সেন্সরি মোটর। সময় কি, মানে বয়সটা কি? বয়সটা হচ্ছে জন্মানোর পর থেকে 2 বছর। কি বলছে, শিশু ইন্দ্রিয় ও শারীরিক নড়াচড়ার মাধ্যমে শেখে। এবার একটা বাচ্চা যে জাস্ট সদ্যজাত, সে তো কথা বলতে পারে না, তার মুখ থেকে আওয়াজ বেরোবে, তাই না? সে হাত পা ছোড়ার চেষ্টা করবে, রাইট? এটাই হচ্ছে তার বেসিক কাজ। তারপরে কি দেখা, শোনা, স্পর্শ করা,
ইত্যাদির মাধ্যমে পরিবেশকে বুঝতে শেখে। ওই যে বললাম, সে তো কথা বলতে পারে না, সে কথা বুঝতে পারে না, কি করবে? সে দেখবে, স্পর্শ করবে, হয়তো মুখে নিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে জিনিসটা কি আছে। তারপরে কি, অবজেক্ট পারমানেন্স বা বস্তুর, হ্যাঁ, স্থায়িত্বের ধারণা তৈরি হয়। একটা বস্তু যে আছে, এক্সিস্ট করে, সে নিজে ছাড়াও যে একটা বস্তু এক্সিস্ট করে সেটা সম্পর্কে সে বুঝতে পারে। যেমন ধরুন, খেলনা চোখের আড়ালে, হ্যাঁ, গেলেও খেলনাটি আছে এটি বুঝতে শেখে। শুরুতে হয়তো মানে জন্মানোর পর থেকে হয়তো সে বুঝতে পারবে না। সে হয়তো ভাববে যে টুকি যখন করছে মা, হ্যাঁ, তখন সে হয়তো ভাবছে কি যে মা আমার নেই এখানে, কিন্তু মা যখন আবার ঝা বলছে তখন সে কি বুঝছে কি যে মা আমার এখানেই ছিল, আবার চলে যাবে। এটা করতে করতে কি হয়, তার যে একটা মোটর, সেন্সারি মোটর, যে সেন্স করছে বিভিন্ন সেন্স অর্গান দিয়ে, এবং সে মোটর অ্যাক্টিভিটিস করছে, সে যে বুঝতে পারে জিনিসটা, সেটা ডেভেলপ হয়। বোঝা গেল? তারপরে কি বলছে, প্রাক সক্রিয় পর্যায় বা প্রি অপারেশনাল স্টেজ, কত থেকে কত বলছে, 2 বছর থেকে 7 বছর অবধি। ঠিক আছে। ভাষার দ্রুত বিকাশ ঘটে। ঠিক আছে। এবার যে বাচ্চাটার বয়স 2 বছর পেরিয়ে গেছে, একটু নিয়ে একটু আস্তে আস্তে তো অল্প অল্প তো কিছু কথা বলতে শিখবে, তাই না? তারপরে কি, প্রতীক ও ছবি ব্যবহার করে চিন্তা করতে পারে। এবার ধরুন, আমি যদি একটা 5 বছরের বাচ্চাকে যদি আমি একটা ধরুন আমি একটা বলের ছবি দেখাই, সেই জিনিসটাকে তো বুঝতে পারবে, তাই না? একটা সিম্বল দেখালে সেই জিনিসটাকে বুঝতে পারবে, সে মনে রাখতে পারবে। তারপরে কি হচ্ছে দেখুন, বলছে ইগোসেন্ট্রিজম, হ্যাঁ, বা মানেটা আমি বলি ডাইরেক্ট, ইগোসেন্ট্রিজম মানে হচ্ছে কি, যেমন ধরুন যে এই খেলনাটা আমার, আমি এটা কাউকে দেবো না, এটাই হচ্ছে ইগোসেন্ট্রিজম সোজা কথায় বলতে গেলে। তারপরে কি বলছে, কল্পনা শক্তি বৃদ্ধি পায়। এবার সে বাইরের বিভিন্ন পরিবেশকে দেখছে, সে ভাবছে যে এটা কি। এবার সে যখন বাসে বসে যাচ্ছে, তখন সে হয়তো ভাবছে কি যে এই গাছগুলো পেছন দিকে পালিয়ে যাচ্ছে কেন, রাইট? এই ধরনের চিন্তাগুলো তার মাথাতে আসে আর কি। তারপরে কি, যুক্তিভিত্তিক চিন্তা ভাবনা এখনো সম্পূর্ণ বিকশিত হয় না। সে লজিক দিয়ে কোনো জিনিসকে বুঝতে এখনো শেখেনি 7 বছর অব্দি। ঠিক আছে। নেক্সট আমরা দেখবো, বলছি মূর্ত সক্রিয় পর্যায়, কংক্রিট অপারেশনাল স্টেজ, কত হচ্ছে 7 থেকে 11 বছর। কি বলছে, বাস্তব বা মূর্ত বিষয় নিয়ে যুক্তি করতে পারে। যেমন ধরো, এবার একটা বাচ্চা যখন পড়লো বা একটুখানি শুনলো যে আমাদেরকে জল বাঁচাতে হবে, ঠিক আছে, সে কিন্তু অ্যাকশন নেবে। এবার যদি তার বাবা মা বলে যে না একটু বেশি বেশি করে জল ব্যবহার করো, সে কি বলবে যে না, জল আমাদেরকে বাঁচাতে হবে, তাই না? এই ধরনের ছোট ছোট ধরনের যুক্তিগুলো তারা দিতে শিখবে। তারপরে কি বলছে, কনজারভেশন, সংরক্ষণের ধারণা তৈরি হয়। যেমন ধরুন যে এই খেলনাটা আমার, ছোটবেলাতে সে হয়তো ভেঙে গেছে, না বুঝতে পারে, কিন্তু সে যখন একটা 7 বছর থেকে 11 হয়েছে, তার বয়সটা অনেকটা বেড়েছে, তার বোধ ক্ষমতা অনেকটা বেড়েছে, তো কি হবে, যে সে এটা বুঝতে শিখবে যে এটাকে ভেঙে দিলে হবে না, এটা হচ্ছে আমার খেলার জিনিস, এটাকে আমি যত্ন করে রাখবো, তাই না? তারপরে কি বলছে, শ্রেণীবিন্যাস ও ক্রমবিন্যাস করতে পারে। এই যে আমরা বিভিন্ন নামতাগুলো শেখাই, তাই না? লাল রংটা লাল বাকেটে যাবে, সবুজটা সবুজে যাবে, এই যে ডিফারেন্সিয়েশন তৈরি করাটা, এটা তারা করতে পারে। তারপরে কি বলছে, অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে শুরু করে। যেমন ধরুন যে বাবা তাকে বলছে যে তুই বদমাশি করবি না, ঠিক সময়ে ভালো করে পেট ভরে শাকসবজি খাবি, হ্যাঁ। এবার তাকে যখন বোঝানো হচ্ছে এটা তুই খেলে কি হবে, সে যখন দেখছে কি যে এটা না খেলে আমার শরীর অসুস্থ হচ্ছে, আমাকে ওষুধ খেতে হচ্ছে, যেহেতু ওষুধ আমার খেতে ভালো লাগে না, তখন সে কি করে আস্তে আস্তে সে বুঝতে শিখবে যে না, আমার বাবা আমার মা আমার ভালোর জন্যই কথাটা বলছে। তাই তো, সম্পূর্ণ না হলে একটু একটু বুঝতে পারবে। তারপরে কি, সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়। এই যে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দিই, কিসের জন্য দিই? এই যে একটা শিশুর যে সমস্যা সমাধানের যে ক্ষমতা, সেটা যেন আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেটার জন্যই আমরা দিয়ে থাকি, তাই না? তারপরে কি বলছি দেখুন, বলছে ফর্মাল অপারেটিভ স্টেজ, 11 বছরের ঊর্ধ্বে। এবার প্রায় প্রায় সে অ্যাডোলেসেন্স এর কাছাকাছি, তাই না? একটা মেয়ে বেড়া ছিল, প্রায় প্রায় 11 বছর পেরিয়ে গেলে মানে কি প্রায় প্রায় সে অ্যাডোলেসেন্ট পর্যায়ে প্রায় প্রায় দৈর্ঘ্য প্রায় আর কি। তো কি করবে সে, বিমূর্ত চিন্তা করতে শিখবে, সে নিজে একটা থিঙ্কিং করতে শিখবে, না এটা আমি হয়তো আজকে আমাকে এটা করে দিচ্ছে, আমি এটা এখন একটু করে নিই, তারপরে আমি খেলবো কি, এরকম প্রায়োরিটাইজ করতে শিখবে যে না, প্রথম আমাকে এটা করতে হবে, সেটা তারপরে আমি নিজের জন্য এটা করবো, রাইট? তারপরে কি বলছে, বলছে যৌক্তিক বা বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে শেখে। ওই যে বললাম, যেমন ধরুন ওই যে জল সংরক্ষণ বা বায়ু দূষণ, এইসব যখন সে শিখবে বা যখন সে জানবে, তখন সে বাড়ির মানুষগুলোকে সে বলবে যে এটা করবে না, ধোঁয়া জ্বালাবে না, আমাদের বাতাসটা দূষিত হচ্ছে, আমাদের নাক দিয়ে আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, এইসব ছোটো ছোটো জিনিসগুলো তারা বলতে শিখবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, বা যুক্তি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। তবে কি বলছে, কাল্পনিক পরিস্থিতি নিয়ে চিন্তা করতে পারে। এই যে সে একটা কার্টুন দেখছে, ধরুন সে ডোরেমন দেখছে বা ছোটাভীম দেখছে, তো দেখতে দেখতে সে একটা যে কল্পনার জগতে হারিয়ে দিচ্ছে, যে না, যে কিরমাটাকে হয়তো অ্যাটাক করেছে, রাইট? এবার কিরমাটাকে হারানোর জন্য ভীম আর কৃষ্ণা কি করবে,
তাই তো নেক্সট কীভাবে তাকে হারাবে, এইসব জিনিসগুলো তারা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, বা কল্পনার মধ্যে নিজেকে মানে চিন্তা করবে আর কি। সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি পাবে, অবশ্যই বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবে, সবার ক্ষেত্রে একই রকম থাকে না কোয়ালিটি, বাট যাই হোক সেটা বৃদ্ধি পাবে আস্তে আস্তে, রাইট। এবার কি বলছে, ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকাশ করে, ঠিক আছে। এবার সে ভবিষ্যতে কি করবে, তাকে যখন কেউ জিজ্ঞাসা করে রিলেটিভ এসে যে তুমি বড় হয়ে কি হবে, তখন সে হয়তো দেখেছে কোনো ডাক্তারকে দেখেছে, রাইট, সে যখন অসুস্থ হয়েছে সে একটা ডাক্তারকে দেখেছে, সে হয়তো কোনো ইঞ্জিনিয়ারকে দেখেছে, সে তার স্কুলের টিচারদেরকে দেখেছে, সেগুলো দেখে হয়তো সে ইন্সপায়ার হয়েছে, বা কোনো একটা ইউটিউবারকে দেখেছে ইউটিউবে, কারণ এখন মডার্ন যুগ, একটা বাচ্চা এখন সব কিছুই দেখছে, তাই না, সেটা দেখে সে হয়তো ইন্সপায়ার হয়েছে, সে হয়তো অ্যানিমেশনে তার ভীষণ ইন্টারেস্ট দেখেছে, হয়তো সেটা নিয়ে কিছু সে করতে চায়, এই ধরনের চিন্তা ভাবনাগুলো তাদের মাথায় আসে। এবার একটা মনে রাখার কৌশল যদি বলি, 0 থেকে 2 মানে হচ্ছে ইন্দ্রিয় দিয়ে শেখা, ঠিক আছে। ইন্দ্রিয় দিয়ে শেখা মানে হচ্ছে কি, যেমন ধরুন আমি যদি একটা বাচ্চাকে একটা কলম দিই, সম্পূর্ণ হাত দিয়ে ধরার চেষ্টা করবে, তারপরে আস্তে 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 কি হবে, সে দুটো আঙুল দিয়ে, এখন যেমন আমরা দুটো আঙুল দিয়ে একটা কলমকে ধরে লিখতে পারি, সেই জিনিসটা আস্তে আস্তে পরে ডেভেলপ হয়। তারপরে কেউ 2 থেকে 7 অব্দি কল্পনা ও ভাষা ডেভেলপ করে, 7 থেকে 11 অব্দি বাস্তব যুক্তি, হ্যাঁ, আর 11 বছরের পরে বিমূর্ত যুক্তি, এসব ডেভেলপমেন্ট হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বুঝতে না পারলে আমাকে জানাবেন যে আমি এইখানটায় বুঝতে পারলাম না, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। অনেকগুলো ডেমো ভিডিও দেওয়া রয়েছে, আরও অনেকগুলো সিডিপি রিলেটেড কন্টেন্ট দেওয়া রয়েছে, সেগুলো কি আপনারা দেখতে পারেন। টেক্সট বইয়ের ডিসক্রিপশন দেওয়া রয়েছে, লাইন বাই লাইন ডিসক্রিপশন সমস্ত কিছু দেওয়া রয়েছে, বিভিন্ন আপডেট রিলেটেড ভিডিও, জব নোটিফিকেশন, বিভিন্ন স্কিম লাইক অন্নপূর্ণা ভান্ডারের রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলে সবার আগে দেওয়া হয়। ওবিসি রিলেটেড আপডেটগুলো কী কী আপডেট হয়েছে, কবে থেকে ইন্টারভিউ স্টার্ট হবে, ঠিক আছে, কীরকম কাট অফ যাবে, সমস্ত রিলেটেড ভিডিও আপডেট আপনারা এই চ্যানেলটায় পেয়ে যাবেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।